কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা, আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী পথ বিজ্ঞানে। একটা বস্তু, এই বস্তুটা একটা স্থির অবস্থা আছে, এইখানে স্থির অবস্থা আছে। স্থির অবস্থায় থাকাকালে যদি এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হয়, বস্তুটা কি জায়গায় দাঁড়িয়ে থাকবে। কিন্তু বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটি বল প্রয়োগের দিকে কিছুটা সরণ করবে। অর্থাৎ এম ভরের একটা বস্তু এখানে আছে, এম ভর বিশিষ্ট একটি বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বস্তুটি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে, বলটা যদি এই দিকে প্রয়োগ করা হয়, বল প্রয়োগের দিকে কিছুটা সরণ করবে। অর্থাৎ বস্তুটা এইখান থেকে সরে এই অবস্থান যাবে। অর্থাৎ এইটুকু হচ্ছে তার সরণ, এক্স বা এস। যদি বল প্রয়োগে বস্তুর বল প্রয়োগের দিকে সরণ ঘটে, তাহলে আমরা বুঝবো ওই বস্তু দ্বারা কিছু কাজ হয়েছে। তাহলে আজকে আমরা মূলত কাজ, ক্ষমতা ও শক্তি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে কাজ কাকে বলে? আমরা বলতে পারি কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগের দিকে সরণ ঘটে। এখন এই একটা বস্তু, আমি সারাদিন বল প্রয়োগ করলাম, বস্তুটা কোনো সরণ ঘটতেছে না, তাহলে কি এই বস্তু দ্বারা কোনো কাজ হয়েছে বলা যাবে? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর উপর বল প্রয়োগের ফলে সরণ না ঘটে, তাহলে ওই বস্তু দ্বারা কোনো কাজ সংগঠিত হবে না, বা বল প্রয়োগে কোনো কাজ সংগঠিত হবে না। তাহলে কাজের শর্ত হচ্ছে কি? কাজ সমান কি বলা যাবে? অর্থাৎ আমরা বলতে পারি কাজ সমান বল প্রয়োগ করতে হবে, আর বস্তুটা বল প্রয়োগের দিকে সরণ। সরণ কোন দিকে হবে? বল প্রয়োগের দিকে। তাহলে কাজ ওয়ার্ক, বল ফোর্স, সরণ এক্স বাই এস। তাহলে কাজ ডাব্লিউ সমান এফ এক্স। কাজ ডাব্লিউ সমান যদি এফ এক্স হয়, তাহলে এবার কাজের ক্ষেত্রে এবার সব দিকে যদি বল প্রয়োগ করা হয়, সব দিকে কি বস্তু সরণ ঘটে? বল প্রয়োগে যদি বস্তু সব দিকে সরণ ঘটে, সব দিকেই সরণ ঘটবে এরকম কিছু বলা যাবে না। কাজ সমান বল গুণ, এবার হচ্ছে কোন বস্তুর উপর, আমরা এরকম একটা বস্তু আছে, এই অবস্থানে একটা বস্তু আছে, এই অবস্থানে একটা বস্তু আছে, সবসময় বল প্রয়োগের দিকে সরণ করে না, বল প্রয়োগের বিপরীত দিকেও সরণ করতে পারে, বা অন্য যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সরণটা সেদিকে না ঘটে অন্যদিকে ঘটে। সেই ক্ষেত্রে কাজের মানটা কি হবে? মনে করো এই অবস্থানে কোন বস্তু এ বি বরাবর বল প্রয়োগ করা হলো, এখানে একটা বস্তু আছে, বল প্রয়োগ করা হচ্ছে এ বি বরাবর। তাহলে এ বি বরাবর বস্তুটি এ বি বরাবর বল প্রয়োগ করলে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ এই ক্ষেত্রে কি, আগে বল প্রয়োগ করেছিলাম, এই একটা বস্তু ছিল, এই বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের দিকে সরণ হয়েছিল, সেখানে এস দূরত্ব অতিক্রম করেছিল। এবার বল প্রয়োগ করতেছি এ বি বরাবর, কিন্তু সরণটা এ বি বরাবর না হয়ে আমরা সরণ হচ্ছে কোন দিকে? এসি বরাবর। এসি বরাবর বস্তুটি সরণ ঘটে। এবার এ বি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ কি? আমি কোণের মানটা ধরি, এই কোণের মানটা হচ্ছে থিটা। কাজের সংজ্ঞা বলছিলাম বল গুণ বলের প্রয়োগের দিকে সরণ, তাই বল গুণ বল প্রয়োগের দিকে এখানে সরণ হয়নি। এবার সরণের মানটা কি করে বার করব? সি বিন্দু থেকে এ বি রেখার উপর একটি লম্ব টানি, সেই লম্বটা হচ্ছে সি ডি। তাহলে এই ক্ষেত্রে সরণটা হবে এক্স বা সরণের উপাংশ। এই ক্ষেত্রে সরণ
এবার এক্স এর মানটা কি করে বার করবো আমরা? এই এক্স এর মানটা আগে তো একটা কটটুক সরণ হয়েছিল, যেদিকে বল প্রয়োগ করেছিলাম সেই দিকে সরণ, এক্সটা এরকম ধরেছিলাম। এখানে লিখলাম কাজ ডাব্লিউ সমান এফ এক্স। সরণের মানটা কত? 2 মিটার বা 5 মিটার। কিন্তু এখানে আর বল প্রয়োগ করেছে এইদিকে, বল প্রয়োগ করা হচ্ছে সরণ ঘটেছে এসি বরাবর। এবার সরণের উপাংশ কোনটুকু তাহলে? এডি। সি বিন্দু থেকে এ বি রেখার উপর যে লম্ব টানা আছে, তাহলে এ থেকে ওই লম্ব পাদবিন্দু দূরত্ব, এইটুকু হচ্ছে সরণের উপাংশ। অর্থাৎ এই ক্ষেত্রে কাজ সমান কি হবে? কাজ ডাব্লিউ সমান বল গুণ বল প্রয়োগের দিকে সরণের উপাংশ। আগে এই উপাংশ যেটা এক্স এর মানটা বার করতে হবে। এক্স সমান কি এখানে? এটা হচ্ছে বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু অর্থাৎ লম্ব। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে cos থিটা সমান কি দেখা যায়? অর্থাৎ cos থিটা সমান এই ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এডি, অতিভুজ কি? এসি। বা cos থিটা সমান কি ছিল? এডি সমান কত? এক্স, এসি সমান এস, বা এক্স সমান এস cos থিটা। তাহলে সরণের উপাংশ বার করতে গেলে আমার এই সূত্র x সমান s cos থিটা, সরণ আর ত্রিকোণমিতি অনুপাত cos এর মান দুটো গুণ করলে আমরা সরণের উপাংশ পাবো। এন্ড x এর মানটা যদি এই সমীকরণে বসানো হয়, তাহলে এই অতএব কাজ সমান কাজ w সমান f x, বা সরণের উপাংশ x এর মানটা আমরা কি পাইছি? s cos থিটা। তাহলে আমরা লিখতে পারি f গুণ s cos থিটা, বা w সমান fs cos থিটা। অর্থাৎ এই গাণিতিক প্রকাশটা মনে করো বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের দিকে 45 ডিগ্রি কোণে সরণ ঘটে। প্রকৃত বলের মান নির্ণয় করো। তাহলে এবার হচ্ছে আমরা সেই ক্ষেত্রে cos থিটা ধরে x বার করে নেব। x এর মানটা বার করব s cos থিটা। s কত? s এর একটা মান দেয়া থাকবে, এইটুকু দূরত্ব কত? 2 মিটার বা 5 মিটার। সেই ক্ষেত্রে মানটা দেয়া থাকবে, আর এই cos থিটা করে x এর মানটা বার করে দেব, নিয়ে কাজ সমান fx cos থিটা। তাহলে কাজের হচ্ছে দুইটা সূত্র। যদি বল প্রয়োগের দিকে সরণ ঘটে, এক নাম্বার বল প্রয়োগের দিকে যদি সরণ ঘটে w সমান fx, আর বল প্রয়োগের দিকে সরণ না ঘটে যদি অন্য দিকে সরণ ঘটে fs cos থিটা। তাহলে কাজ, এবার কাজের মাত্রা কি বা কাজের একক কি? কাজ সমান কি বলা আছে? বল গুণ সরণ। কাজ w সমান fx। বলের মাত্রা কি? আমরা আগে জানি তৃতীয় অধ্যায়ে গতির সমীকরণে বলের মাত্রা দেখানো হয়েছে। বল সমান মাত্রা ml t-2, f সমান এর মাত্রা ml t-2, এ বসাওটা ml t-2 গুণ লেন্থ l, তাহলে ml স্কয়ার t-2। কাজের মাত্রা, কাজের একক কি হবে? কাজ সমান w সমান fx, f বলের একক কি? নিউটন, গুণ x হচ্ছে মিটার, নিউটন গুণ মিটার। অর্থাৎ 1 কেজি ভরে মানে কি আছে, যে পরিমাণ বল 1 নিউটন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে, তাকে 1 জুল, অর্থাৎ 1 জুল কাজ হয়েছে বলা যায়। সংখ্যাটা কি? 1 জুল সমান কি সংখ্যা দেওয়া যায়? 1 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তাহলে 1 জুল কাজ হয়েছে বলা যায়। তাহলে আমরা যদি বলতে পারি 10 জুল কাজ বলতে কি বুঝো? কি করো? 10 জুল কাজ বলতে কি বুঝো? যদি এটা বলা হয় 10 জুল কাজ বলতে কি বুঝো? দুইটা ভাবে বলতে পারে। তাহলে 10 জুল সমান কি হতে পারে? 10 জুল সমান 10 নিউটন গুণ 1 মিটার, এভাবে হতে পারে। অথবা 1 নিউটন গুণ 10 মিটার। এটাও 10 গুণ 1 সমান 10, এটাও 1 গুণ 10 সমান 10। এই ক্ষেত্রে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে, তাকে কাজের পরিমাণকে 10 জুল বলে। অথবা 1 নিউটন বল প্রয়োগ করে যদি বস্তু 10 মিটার সরণ ঘটে, তাহলেও 10 জুল কাজ হয়েছে বলে।
তাহলে কি আমরা বলতে পারবো 10 জুল বলতে কি বুঝি? তাহলে কাজের একক কি, কাজের মাত্রা কি, কাজের সংজ্ঞা কি, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কাজ এবার হচ্ছে ক্ষমতা। এটাকে কাজের একটা শ্রেণী বিভাগ আছে। কাজের শ্রেণী বিভাগ কি? কাজ কাজ দুই প্রকার। কি কি? বলের দিকে কাজ, বলের বিরুদ্ধে কাজ। কাজ ক্ষমতা ও শক্তি। কাজের শ্রেণী বিভাগ কি কিভাবে কাজ করা যায়? কাজ দুই ভাবে করা যায়। কেমন? বলের দিকে কাজ আর বলের বিরুদ্ধে কাজ। বলের দিকে কাজ আর বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝি? একটা বস্তু বা অভিকর্ষ বলের দিকে কাজ, অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ। অর্থাৎ কাজকে আমরা বলতে পারি দুই প্রকার, ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। বলের দ্বারা কাজ যেটা সেটাকে বলা হয় ধনাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ যেটা সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ। বলের দিকে কাজ বলতে কি বুঝি? একটা বস্তু আমি উপর থেকে ছেড়ে দিচ্ছি, বস্তুটা নিচেই পড়বে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর দিকে এই বস্তুটা পড়তে থাকে। তাহলে অভিকর্ষ বলের দিকে যদি বল প্রয়োগের ফলে বস্তুর প্রয়োগ বিন্দুর দিকে যায়, যদি বল প্রয়োগ করতেছি সরণটা যদি বল প্রয়োগের দিকে যায় বা বলের প্রয়োগ বিন্দু বলের দিক থেকে যায় বা বলের দিকে সরণের রূপাংশ থাকে, সেই কাজকে ধনাত্মক কাজ বলে। একটা বস্তু, এই বস্তুর উপর বল প্রয়োগ করা আছে, বলা হচ্ছে যে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু, এই যে বল প্রয়োগ করতেছ, প্রয়োগ বিন্দু অর্থাৎ যে বলটা কাজ করবে সেই কাজটা কোথায় যাবে? বলের দিকে। বল যেদিকে কাজ করতেছে সেই দিকে যাচ্ছে, তাহলে সেই থেকে বলা হবে বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয়, এই বস্তুটা আস্তে আস্তে কোথায়? অভিকর্ষ বলের দিকে কাজ করবে। অর্থাৎ বল প্রয়োগ বিন্দু এবং এই বলের দিক একই, অর্থাৎ এই কাজটি ধনাত্মক। যদি এই বস্তুটাকে নিচের থেকে উপরে তোলা হয়, দেখো এই বলটা কি অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এবার ঋণাত্মক কাজ কি বলা হবে? যদি বল প্রয়োগের ফলে প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে যায়, এবার বলের প্রয়োগ বিন্দু অভিকর্ষ বলের কি বিপরীত দিকে, অভিকর্ষ বল এই দিকে যাচ্ছে কিন্তু বলের প্রয়োগ বিন্দু উপরের দিকে, অভিকর্ষ বলটা খাড়া নিচের দিকে কিন্তু আমি বলটা প্রয়োগ করতেছি উপরের দিকে, তাহলে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু যদি বলের বিপরীত দিকে যায়, সেই কাজকে বলা হয় ঋণাত্মক কাজ। তাহলে আমরা যে কাজ দুই প্রকার বলতে পারি, ধনাত্মক কাজ দুই নম্বর হচ্ছে ঋণাত্মক তাহলে কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি কাজ কাকে বলে? কাজের রাশিমালা, কাজের মাত্রা, কাজের একক এবং কাজের শ্রেণীবিভাগ। এককটা সংশ্লিষ্ট রাশি কাজের ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে ক্ষমতা। ক্ষমতার সংজ্ঞা কি হবে? কোন যন্ত্র বা উৎসের কাজ করার থাকে, এই বস্তুটার উপর বল প্রয়োগ করলে সে বলের দিকে সরণ ঘটবে। এই সরণটা মনে করো এফ বল প্রয়োগ করেছ, এফ বল প্রয়োগ করলে আমরা বস্তুটি কি হয়েছিল? এক্স মিটার সরে গেছিল, এইখানে আইছিল। সেই ক্ষেত্রে আমরা কাজ লিখেছিলাম, কাজ ডাব্লিউ সমান এফ এক্স। আমি ধরে নিচ্ছি বল প্রয়োগের দিকে সরণ হচ্ছে। কত সময় ঘটছে? মনে করো এটা টি সময় এই বস্তুটা বল প্রয়োগ করা হয়েছে, আর টি সময় এই বস্তুটা এইখান থেকে এইটুকু সরে গেছে। অর্থাৎ এই যে কাজটুকু হয়েছে, এই কাজটুকু কতটুকু সময় হয়েছে? টি সময় বলা আছে, টি সময়ে কৃত কাজ। আমরা বলতে পারি টি সময়ে বস্তু দ্বারা কৃত কাজ, বস্তু দ্বারা কৃত কাজ সমান ডাব্লু। একক সময়ে বস্তু দ্বারা কৃত কাজ ডাব্লু বাই টি। এবার কোন যন্ত্র বা উৎস একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। ক্ষমতা কি বলা হবে? কোন যন্ত্র বা উৎস একক সময়ে যে কাজ করবে, এইটাই হচ্ছে ক্ষমতা। এই যে একক সময়ে, অর্থাৎ ক্ষমতা পি সমান ডাব্লু বাই
এবার ডাব্লুর ক্ষেত্রে কি কি সূত্র ছিল? ডাব্লুর ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র দেখেছিলাম। একটা ছিল বল প্রয়োগের দিকে সরণ, আর বল প্রয়োগের দিকে নয় অন্যদিকে সরণ। সেই ক্ষেত্রে আমরা এই মানগুলো বসাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষমতা P সমান কি পাবো? ক্ষমতা P সমান W/T না হয়ে W সমান কি Fx/T, অথবা কি হতে পারে F S cos θ/T, অথবা এটা না হয়ে হতে পারে P সমান Fx না দিয়ে কি হতে পারে F সমান কি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে F সমান m একটা প্রমাণ ছিল। তাহলে এখানে এরকম লিখতে পারি m a x/t। এ হচ্ছে কোন জায়গার ত্বরণ? ভূপৃষ্ঠে চলমান কোন বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ ভূমিতে অবস্থিত ভূ সমান্তরাল রেখার উপর বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সেই ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কিন্তু এটা না দিয়ে যদি অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে কোনো বস্তু নিচের দিকে পড়ে, তাহলে তো আর এই ত্বরণ এ দ্বারা প্রকাশ করা যাবে না। সেই ক্ষেত্রে ত্বরণটা অভিকর্ষ ত্বরণ, যাকে জি দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যদি জি হতো, তাহলে সূত্র হতো ক্ষমতা P সমান mg x/t। এখন আমি সরণটা যদি x না ধরে h ধরতাম, তাহলে x টা না ধরে আমি এভাবেও লিখতে পারতাম ক্ষমতা P সমান mg h/t। অর্থাৎ কোন বস্তুতে কোথায় বল প্রয়োগের দিকে এইখানে সরণ হয়েছিল, এই একটা বস্তু ছিল বল প্রয়োগে এইদিকে সরণ হয়েছিল, এই সরণটাকে x ধরেছিলাম। সেই ক্ষেত্রে আমরা সূত্র দিয়েছিলাম Fx। এবার মনে করো বস্তুটা এইখানে আছে, উপরের দিকে উঠবে, এইখানে সরণটা x না ধরে আমরা কি ধরবো h। অর্থাৎ কোন বস্তুটা যদি উপরের দিকে ওঠে, সেই ক্ষেত্রে সরণের মানটা x না ধরে আমরা উচ্চতার সমান ধরি। সেই ক্ষেত্রে সূত্রটা হবে কত? mg h। তাহলে আমার max/t হতে পারে, mg x/t হতে পারে, mg h/t হতে পারে। এবার ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতা P সমান Fx/t। এইখানে করি, এটা ছিল কত? বলের মাত্রা কি? mLt - 2, x হচ্ছে l, t হচ্ছে টাইম। তাহলে এবার হচ্ছে mL² t - 2 গুণ নিচের t যদি উপরে যায় তাহলে ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে mL² t বলের মাত্রা, অর্থাৎ বলের না ক্ষমতার মাত্রা হচ্ছে mL² t - 3। ক্ষমতার একক কি হবে? ক্ষমতা P সমান কি ছিল? ক্ষমতা P সমান Fx/t। বলের একক নিউটন গুণ দূরত্বের একক বা সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড। নিউটন গুণ মিটার, একটু আগে সংজ্ঞা পড়েছি। জুল কাকে বলে? 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ ঘটে তাকে 1 জুল বলে। তাহলে নিউটন গুণ মিটার জুল, নিচে আছে কত? সেকেন্ড। এবার জুল পার সেকেন্ড কোন যন্ত্র বা উৎসের কাজ করার হারকে একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, এই জুল পার সেকেন্ড সমান ওয়াট। তাহলে ক্ষমতার একক কি হবে? ওয়াট। ক্ষমতার রাশিমালা হচ্ছে Fx/t, Fx cos θ/t, max/t, mg x/t, অথবা mg h/t। আমি যদি ভূপৃষ্ঠে লিখি তাহলে max/t, যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠাই mg h/t। এটা হচ্ছে ক্ষমতা। এবার শক্তি। এবার শক্তি কাকে বলে? কোনো একটা বস্তু যার কাজ করার সামর্থ্য আছে, কোনো একটা বস্তু যার কাজ করার সামর্থ্য আছে তাকে শক্তি বলে। অর্থাৎ আমরা বলতে পারি বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ এই বস্তুটা সর্বমোট কতখানি কাজ করবে সেটা হচ্ছে ওই বস্তু দ্বারা ওই বস্তুর শক্তি। এবার কাজ এবং শক্তি দুটো একই রাশি। কাজও যা
কাজ সমান শক্তি। কাজের ক্ষেত্রে কি ছিল? একক কি ছিল? জুল। শক্তির একক একই, জুল। এবার এই যে শক্তি, শক্তির বিভিন্ন রূপ আছে। আমাদের এই শক্তির দুটো গুরুত্বপূর্ণ রূপ, বা আমরা পদার্থবিজ্ঞানে অর্থাৎ এই চ্যাপ্টারে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই শক্তির ভিতর। শক্তির বিভিন্ন রূপ আছে। রূপের ভিতর কি কি আছে? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, এরকম অসংখ্য, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, এরকম। আমরা শুধু এই অধ্যায়টাই যান্ত্রিক শক্তি আলোচনা করব। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি হচ্ছে বস্তুর বিভব শক্তি এবং গতি শক্তি, দুটো শক্তির যোগফল। এই যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বস্তুর বিভব শক্তি, আর হচ্ছে গতি শক্তি। এই দুটো শক্তি মিলে আমরা বলি যান্ত্রিক শক্তি। এখন আমাদের কাজ হচ্ছে বিভব শক্তির রাশিমালা কি করে নির্ণয় করে, আর গতি শক্তির রাশিমালা কিভাবে নির্ণয় করে। আর বিভব শক্তির রাশিমালা নির্ণয় করে তার গাণিতিক সমস্যা, গতি শক্তির রাশিমালা নির্ণয় করে তার গাণিতিক সমস্যা। বিভব শক্তি কি? এবার বিভব শক্তি হচ্ছে স্বাভাবিক একটা অবস্থান আছে, এই একটা বস্তু এই স্বাভাবিক অবস্থানটা এরকম অবস্থায় আছে, অথবা এখানে এই টেবিলের পরে আছে। স্বাভাবিক অবস্থান থেকে যদি পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনা হয়, অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলাম, অথবা এইখান থেকে পরিবর্তন করে এইদিকে গেল, তাহলে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাই বিভব শক্তি। স্বাভাবিক অবস্থায় এটার কাজ করার কোনো সামর্থ্য নেই। কখন সামর্থ্য হবে? এইখান থেকে হয় উপরের দিকে নেব, অথবা এটাকে নিচের দিকে নেব। তাহলে যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান থেকে যদি পরিবর্তন করে অন্য কোনো বস্তু বা অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে এই বস্তুটা যে কাজ করার সামর্থ্য লাভ করবে তাই হচ্ছে বিভব শক্তি। এবার বিভব শক্তির রাশিমালা কি করে নির্ণয় করা যায়? অর্থাৎ এবার বিভব শক্তির ক্ষেত্রে অভিকর্ষ ও বিভব শক্তি, অভিকর্ষ বিভব শক্তি, এপি পোটেনশিয়াল এনার্জি কিভাবে বের করা যায়? অর্থাৎ এই ক্ষেত্রে অভিকর্ষ বলা আছে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে তার অভিকর্ষ বিভব শক্তি। অভিকর্ষ বলের প্রভাব মানে কি? মনে করি এই একটা বস্তু আছে, ভূমিতে একটা বস্তু আছে, এম্বার বিশিষ্ট একটি বস্তু। এটা অভিকর্ষ বলের দিকেও করতে পারে, বিপরীত দিকেও করতে পারে। অভিকর্ষ বলের এই এম্বার বিশিষ্ট একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে খাড়া এই উচ্চতায় এই বিন্দুতে ওঠানো হচ্ছে। মনে করো এখান থেকে এইটুকু উচ্চতা কত? এম্বার বিশিষ্ট একটি বস্তুকে ভূমি থেকে খাড়া এই উচ্চতায় এই বিন্দুতে ওঠানো হবে। যখন এই বিন্দুতে ওঠানো হবে তখন এই বস্তুর মধ্যে যে পরিমাণ সঞ্চিত থাকবে সেই সঞ্চিত সমস্ত শক্তি তার বিভব শক্তি। এখন এইখান থেকে যখন এই বিন্দুতে উঠানো হয়েছে এই বিন্দুর মধ্যে যে পরিমাণ সঞ্চিত শক্তি আছে সেই সঞ্চিত শক্তি আমরা কি করে বার করব? তাহলে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সমান, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সমান সঞ্চিত শক্তি বা বিভব শক্তি সমান বস্তুর ওজন গুণ উচ্চতা। বস্তুর ওজন সঞ্চিত শক্তি বা বিভব শক্তি বস্তুর ওজন গুণ বস্তুর ওজন কি করে বার করে?
কোন বস্তুর ভরকে যদি তার অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করা হয় তাহলে বস্তুর ওজন পাওয়া যায়। অর্থাৎ বস্তুর ওজন কি হবে? বস্তুর ভর কত ছিল? m। অভিকর্ষ ত্বরণ দ্বারা যদি গুণ করা হয় তাহলে বস্তুর ভর গুণ ত্বরণ গুণ উচ্চতা কত? তাহলে অভিকর্ষ বিভব শক্তি বা বিভব শক্তি ইপি সমান mg। তাহলে অভিকর্ষ বিভব শক্তি শেষ বা বিভব শক্তি শেষ। এবার হচ্ছে গতিশক্তি। গতিশক্তি কি? গতিশক্তির রাশিমালা। গতিশক্তির সঙ্গে আমরা কি বলতে পারি? কোনো একটা বস্তু স্থির আছে, তার কি কোনো গতি আছে? নিশ্চয়ই না, কারণ যে বস্তু স্থির অবস্থায় আছে তার গতিবেগ শূন্য। কখন বস্তুটি মানে গতিশীল কখন বলবো? যদি বস্তুটি চলতে শুরু করে। অর্থাৎ যদি কোনো বস্তু নির্দিষ্ট বেগে গতিশীল থাকে তাহলে আমরা বলি ওই বস্তুর গতিশক্তি আছে। এবার গতিশক্তির রাশিমালা কি করা হবে? এবার দেখবো গতিশক্তির রাশিমালা কিভাবে প্রমাণ করে। গতিশক্তি সমান কখন বস্তুতে গতির সঞ্চার হবে। এই একটা বস্তু স্থির আছে, এই বস্তুটাতে কখন গতিশক্তির সঞ্চার হবে। অর্থাৎ আমরা বলতে পারি কোন বস্তু যখন স্থির থাকে তখন তার ভেতর কোনো গতিশক্তি থাকে না। বস্তুর উপর যখন কি বল প্রয়োগ করা হবে, তাই তো? বস্তুর উপর বল প্রয়োগ করলে এই বস্তুতে কিছু কি যে বিভব শক্তি সঞ্চিত ছিল সেই বিভব শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ বস্তুটা চলা শুরু করবে। অর্থাৎ আমার বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগের ফলে এর ভিতর যে শক্তি সঞ্চার হবে সেটাই হচ্ছে গতিশক্তি। অর্থাৎ গতিশক্তি সমান এই একটা বস্তু এম বার বিশিষ্ট একটা বস্তু, এই মার বল প্রয়োগ করতেছি। এফ বল যদি প্রয়োগ করা হয় বস্তুটি কি গতি সঞ্চালনে নিশ্চয়ই করে যাবে। এক্ষেত্রে গতিশক্তি সমান অর্থাৎ এইখান থেকে বস্তুটা এইখানে সরে গেছে, আমরা বলতে পারি গতিশক্তি সমান কি হবে? যে পরিমাণ কাজ করেছিল ওইটা হচ্ছে বস্তুর গতিশক্তি সমান। অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগের দিকে বস্তু সরণ হয় তাহলে ওই বস্তুতে গতিশক্তি কিভাবে বার করতে পারো? এইখান থেকে এইখানে গেলে আমরা কাজের ক্ষেত্রে বলেছিলাম কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় বস্তুটি যদি সরণ ঘটে তাহলে কাজ হয়েছে বলা যায়। তাহলে এই বস্তুটি স্থির যখন থাকবে তখন তার কোনো গতিশক্তি থাকবে না। বল প্রয়োগ করার ফলে এই বস্তুটাই গতির সঞ্চার হবে, অর্থাৎ এই বস্তুটি গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি সমান কি বলা যায়? গতিশক্তি সমান কৃত কাজ বলা যাবে। এবার গতিশক্তি সমান কৃত কাজ কি হবে? কৃত কাজ সমান কি? বল গুণ সরণ। আমরা আগেই বলেছি বল সমান কি? বল এফ গুণ সরণ এস বাই এক্স। এক্স ধরি, বল এফ সমান এখানে সরণটা আমি এস ধরি। বল এফ সমান কি? নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল এফ সমান এম এ। বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেই সূত্র থেকে আসলে এফ সমান এম এ। তাহলে গতিশক্তি সমান বা ইকে সমান আমরা এই পর্যন্ত বলতে পারি ইকে সমান এম এ এস। এইবার এটা একটা সত্যের রাশিমালা, কিন্তু আমার অনেক সময় প্রশ্নে আসে যে ইকে সমান হাফ এম বি স্কয়ার প্রমাণ করো। গতিশক্তির রাশিমালা আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কয়ার। এবার আমরা দেখো দিন গতির তিনটা সমীকরণ ছিল, চারটা সমীকরণ ছিল। কি কি মনে করো তো একটু শিক্ষার্থীরা? প্রথম সূত্র ছিল এস সমান বললাম ভি সমান ইউ প্লাস এটি, মনে আছে? কারণ আমি একটু লিখি ভি সমান ইউ প্লাস, দ্বিতীয় সূত্র ইউ সমান ইউ প্লাস বি বাই টু ইন্টু, তৃতীয় সূত্র ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর চতুর্থ সূত্র ছিল বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। দেখো দি এর সঙ্গে এস আছে, এই কোন সমীকরণটা এস আছে? এটাই এস নেই, এটাই এস নেই, এখানে আছে। তাহলে এই সূত্র অনুসারে লিখতে পারি। আমি এবার লিখবো এই এস এর মানটা বার করবো, দেখি করা যায় কিনা। গতির সমীকরণ হতে পাই, গতির সমীকরণ হতে পাই বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as
বা বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান 2as বা 2as সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বা a সমান বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। এই s এর মানটা পাওয়া গেছে। এখন এইখানে বস্তুটা কি স্থির ছিল? অর্থাৎ কোন বস্তু যদি স্থির থাকে তার আদিবেগ বা ইউ সমান কি হবে? 0। তাহলে এইখানে আমরা বলতে পারি বা s সমান বি স্কয়ার বিয়োগ ইউ স্কয়ার বাই 2a বা as সমান বি স্কয়ার বাই 2a। এই s এর মানটা এইটা একটা সমীকরণ দিই, এটা মনে করি 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে s এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে as এর মান বসিয়ে পাই E কে সমান কি ছিল? গতিশক্তি E কে সমান m a s। তাহলে m গুণ s সমান কি লেখা যায়? b স্কয়ার বাই 2। তাহলে b স্কয়ার বাই 2 লিখতে পারি m b স্কয়ার বাই 2 সমান এটা লেখা যায় হাফ m s। অর্থাৎ গতিশক্তির রাশিমালা E কে সমান হাফ m b স্কয়ার। আমরা একটু আগে দেখেছি যে বিভব শক্তি কি? বিভব শক্তি সমান mg h, গতিশক্তি E কে সমান হাফ mv স্কয়ার। আমাদের এই দুটো, এই গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুটো মিলেই শক্তির সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, এইটাকে আর একটু রূপ দেওয়া যায়। আরেকবার দেখি আমরা একটু। m বার বিশিষ্ট একটি বস্তুর উপর f বল প্রয়োগ করলে বল প্রয়োগের দিকে বস্তুটি সরণ হয়েছে, মাত্র x দূরত্ব সরণ হয়। তাহলে অর্থাৎ গতিশক্তি সমান কি? এই বস্তুতে বল প্রয়োগ করা হয়েছিল, এটা কি গতি সঞ্চার হয়েছিল। কিন্তু বল প্রয়োগ করে আমরা জানি কি কিছু কাজ হয়, তাহলে কতটুকু কাজ হয়েছিল সেইটা এই বস্তুতে গতি সঞ্চার করবে। যে পরিমাণ কাজ সম্পাদন হবে ঠিক সেই পরিমাণ গতিশক্তি সঞ্চার হবে এখানে। এজন্য বলা হয় গতিশক্তি সমান কৃত কাজ। কৃত কাজ সমান কি বলা যায়? কাজ সমান আমরা যদি বল গুণ সরণ, এই জন্য বল গুণ সরণ। বল F সমান কি? বল F সমান m, অর্থাৎ E কে সমান m a s। একটা সমীকরণ পাইছি। এবার এই s আছে, আমরা গতি 4টা সমীকরণ পড়েছিলাম, তার ক্ষেত্রে শেষ সূত্রটাই ছিল b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এই সমীকরণে যদি আমি এইখানে আদিবেগ u স্থির শূন্য ছিল, আদিবেগ u সমান 0, 0 মানটা বসাই, তাহলে s এর একটা মান পাই b স্কয়ার বাই 2। এই 1 নং সমীকরণে যদি b স্কয়ার বাই 2 মানে s এর মানটা বসাই, তাহলে এখানে পাওয়া যায় m b স্কয়ার বাই 2। তাহলে গতিশক্তির রাশিমালা E কে সমান হাফ m b স্কয়ার। এবার এর আরেকটা রূপ আছে, E কে সমান হাফ m b স্কয়ার। এটাকে লেখা যায় m b স্কয়ার বাই 2। উপরে নিচে যদি m দ্বারা গুণ করা হয় তাহলে m স্কয়ার b স্কয়ার বাই 2m। লব হরকে m দ্বারা গুণ। এবার এটাকে লেখা যায় mv তার স্কয়ার বাই 2m। mv মানে কি? ভর আর বেগ। আমরা ভর বেগের সংজ্ঞা বলতে কি বুঝি? বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাহলে এখানে ভর আর বেগ, ভর গুণ বেগ করলে কি পাওয়া যাবে? অর্থাৎ ভরবেগ সমান ভরবেগ সমান ভর গুণ বেগ। ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়, p সমান ভর m বেগ v। তাহলে এই mv সমান কি লেখা যায়? p ভরবেগটা, তাহলে p সমান p স্কয়ার বাই 2m। অর্থাৎ গতিশক্তি E কে সমান p স্কয়ার বাই 2m। তাহলে গতিশক্তির এই একটা রূপ, এই একটা রূপ।
তোমরা একটু প্রথমে সারসংক্ষেপ দেখি প্রথম থেকে আজকের পাঠের আলোচনার বিষয় কি কি ছিল। প্রথমে আমরা পড়েছিলাম কাজ। কাজ কি বলে ছিল সেটা তো কাজ বলা ছিল হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বল প্রয়োগের দিকে সরণ ঘটে তাহলে কিছুটা কাজ হয়েছে বলা হয়, অর্থাৎ কাজ W সমান Fx। এই সূত্র ছিল হচ্ছে বল গুণ বল প্রয়োগের দিকে সরণ। যদি বল প্রয়োগের দিকে সরণ না ঘটে যদি অন্যদিকে সরণ ঘটে তাহলে সেই ক্ষেত্রে কাজের সূত্র ছিল Fs cos থিটা। এই s cos থিটা হচ্ছে সরণের উপাংশ বা x এর মানটা হচ্ছে s cos থিটা। আমরা নৈমিত্তিক বস্তু অনেক সময় বস্তু সরণ এর সরণ কত বা সরণের উপাংশ নির্ণয় করো, এই ক্ষেত্রে s এর মান দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে। সরণের উপাংশ বার করতে গেলে s cos থিটা দিয়ে আমরা অনেক সময় বার করি। এবারে ছিল হচ্ছে ক্ষমতা P সমান W/T। এটা না লিখে আমরা বিভিন্ন রূপ দিয়েছিলাম mgh/t, ma(x/t) এরকম বিভিন্ন রূপ দেখেছিলাম। শক্তি, কাজও যা শক্তিও তাই। শক্তির ক্ষেত্রে দুটো, একটা বিভব শক্তি করেছি EP সমান mg h, একটা গতি শক্তি করেছি EK সমান ½ mv² বা p²/2m। আমরা কাজের মাত্রা করেছিলাম। কাজের ক্ষেত্রে কি ছিল? কাজের মাত্রা W সমান বল গুণ সরণ কি ছিল? বল সমান কি mL(t-2) গুণ L, অর্থাৎ কাজের মাত্রা ছিল mL²t-2। ক্ষমতার মাত্রা কি ছিল? W/T। W হচ্ছে mL²t-2, নিচে t মানে টাইম, অর্থাৎ mL2t-3। শক্তির মাত্রাও তাই, কাজের মাত্রাও তাই। অর্থাৎ কাজের মাত্রা পাইলে আমরা শক্তির মাত্রা জানার প্রয়োজন নেই, একটা বার করতে পারলে আরেকটাই একই মান ধরলে। কাজের একক কি ছিল? কাজ W সমান বল গুণ সরণ। বলের একক কি ছিল? নিউটন। গুণ সরণ মানে মিটার, নিউটন গুণ মিটার মানে জুল। ক্ষমতার মাত্রা কি ছিল? ক্ষমতার একক কি ছিল? ক্ষমতা P সমান W/T, অর্থাৎ জুল সমতা সেকেন্ড, জুল পার সেকেন্ড বললাম এখানে W/T। কাজের একক জুল, ক্ষমতার একক সেকেন্ড, জুল পার সেকেন্ড সমান ওয়াট। এবার আমরা তো করছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? সংরক্ষণ বলতে কি বুঝি আমরা? সংরক্ষণ বলতে বুঝি আগে যা ছিল পরেও তাই, মাঝামাঝি। অর্থাৎ এই অবস্থায় আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার ভিতর মোট শক্তি, অথবা আমি কিছুটা সরে যাই কিছু কাজ করতেছি, এখানেও মোট শক্তি, অথবা আরেকটু সরে যাই আরেকটু কাজ করতেছি। আমার অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু মোট কাজের পরিমাণটা বা মোট শক্তির পরিমাণটা যদি আমার সমান থাকে তাহলে আমরা বলি সেটাকে সংরক্ষণ সূত্র মেনে চলে। অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা বলতে কি বুঝি? মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট বা শক্তির অবিনাশিতাবাদ। আমরা একটা বলি শক্তির অবিনাশিতাবাদ বলতে কি বুঝি? এই মহাবিশ্বের মোট শক্তির সৃষ্টি বা শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। মোট শক্তি সর্বদাই নির্দিষ্ট। কি করা যায়? এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় না। যখন এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করা যাবে তখন কিছু শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে। রূপান্তরিত হওয়ার পরে ওই মোট শক্তির পরিমাণটা সমান থাকবে। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি কি করি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, একে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় যখন এক রূপ থেকে পরিবর্তিত হয়ে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এই প্রমাণটা আমাদের করতে হবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কিভাবে এই প্রমাণটা করা যাবে? মনে করি এমবার বিশিষ্ট একটি বস্তু ভূমিতে অবস্থিত।
এম বার বিশিষ্ট বস্তুকে খাড়া এই উচ্চতা এই বিন্দুতে ওঠানো হলো। এইখান থেকে এইটুকুর উচ্চতা মনে হচ্ছে। যখনই এম এ বিন্দুতে ওঠানো হলো, তাহলে এই বিন্দুতে এবার কি উঠায় বস্তুটা স্থির আছে, অর্থাৎ কি যখন এই বিন্দুতে উঠানো হয়েছে, যখন স্থির হয়ে গেছে, তখন কোন শক্তি থাকবে? বিভব শক্তি না গতিশক্তি? কারণ এখান তো স্থির, তাহলে এর গতিশক্তি নেই, তাহলে সমস্ত শক্তি কি বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে আমরা এখানে লিখি, এই সাইডে দেখি, এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এমজি। এই বিন্দুতে গতি শক্তি কে কি হবে? হাফ এম বি স্কয়ার, বির মানটা 0, তাহলে যদি গুণ করতে এটা হচ্ছে, অর্থাৎ এই বিন্দুতে মোট শক্তি কি? এই বিন্দুতে মোট শক্তি, এই দুটো যদি শক্তি যোগ করতাম তাহলে কি পাওয়া যেত? এমজি। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি পেয়ে গেছি। এবার এর অবস্থার পরিবর্তন করব। এই বিন্দু থেকে এই বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে, মনে করো x মিটার নিচে এসে এখানে b বিন্দুতে উপনীত হয়, তাহলে এইখান থেকে এইটুক কত? পুরোটুক ছিল h, এইটুক হচ্ছে x, তাহলে এইটুক হচ্ছে, অর্থাৎ এইখানে যখন ছাড়িয়ে দিচ্ছে তখন বিন্দুতে কি বেগ আছে, অর্থাৎ বেগ যখন থাকবে বিন্দুতে কি গতিশক্তি থাকবে। আবার যখন নিচের থেকে উপরে উঠে যাচ্ছে তখন বি বিন্দুতে কি বিভব শক্তি আছে। তাহলে এইবার এই বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি দুটোই আছে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তির রাশিমালা কি উচ্চতার উপর নির্ভর করে। সেই উচ্চতা কোন জায়গাতে নির্ভর করে? ভূমির থেকে। যেমন এখানে উচ্চতা h ধরেছিল, এবার এখানে বি বিন্দুতে উচ্চতা কত? এখান থেকে তো ছাড়ে দিয়েছে সরল, এটা তো উচ্চতা না, কিন্তু উচ্চতা হচ্ছে এইটুক, h মাইনাস x। বিভব শক্তি P সমান mg h মাইনাস x। বি বিন্দুতে গতিশক্তি কি হবে? বি বিন্দুতে গতিশক্তি E কে সমান হাফ এম বি স্কয়ার, অর্থাৎ এইখান থেকে ছেড়ে দেওয়ার পর এইখানে যখন আসছিল তখন তার বেগ কত ছিল, সেই বেগের মানটা আমরা বার করব। একবারে যদি বার করি, এখানে হাফ এম বি স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস 2g, কতটুকু সরণ হয়েছে? x মিটার। অর্থাৎ এইখানে যখন বস্তুটা ছিল তখন তার আদি বেগ u সমান কি ছিল? 0, অর্থাৎ হাফ এম, এটা হচ্ছে 0 এর স্কয়ার প্লাস 2g x। আমরা লিখতে পারি হাফ এম গুণ 2g x, এই এম এম কাটা যায়, mg x। তাহলে বি বিন্দুতে দুটো শক্তি পেয়ে গেছি, বিভব শক্তি পাইছি, গতি শক্তিও পাইছি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ইপি যোগ ইকে, ইপি কত ছিল? mg h minus x, mg into h minus x plus mgx, mgh বিয়োগ mgx যোগ mgx। দেখো এ বিন্দুতে মোট শক্তি ছিল কত? mgh। বি বিন্দুতে মোট শক্তি ছিল mgh, তাহলে এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh, বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ। অনুরূপভাবে তুমি যদি এইখানে করো সি বিন্দু, সেক্ষেত্রেও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ হবে mgh। অর্থাৎ এ বি সি প্রত্যেকটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণটা mgh, অর্থাৎ আমার হচ্ছে কি বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলের মানটা ধ্রুবক। এই কারণে বলা হয় মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়া হয়। এইখানে যখন নেওয়া ছিল তখন বস্তুটা বিভব শক্তি ছিল, যখন এইখান থেকে পড়তেছে যত নিচে আসতেছে বস্তুটির গতি সঞ্চার হচ্ছে, অর্থাৎ বস্তুটিতে বিভব শক্তিটি আস্তে আস্তে গতিশক্তিতে প্রাপ্ত হচ্ছে। অর্থাৎ এই বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি দুটোই ছিল। যখন এইখান থেকে সর্বনিম্ন চলে আসবে তখন এর কোনো বিভব শক্তি থাকবে না, শুধুমাত্র সমস্ত শক্তি গতিশক্তির রূপান্তর হবে। অর্থাৎ ভূমি থেকে যত উপরে উঠানো হবে ওই উপরের সর্বোচ্চতায় সব শক্তি বিভব শক্তি, ওইখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে তখন সব শক্তি যখন ভূমিতে পড়বে সব শক্তি বিভব শক্তি।
তো আমরা এই পর্যন্তই শেষ করি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।